এভরিওয়ান, স্বাগতম আপনাদের আরো একটি ভয়ের গল্পে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকার দলে আছেন। আজকের গল্পটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন শামিমা আপু। তিনি তার গল্পের নাম দিয়েছেন অবয়ব। আমি তার পরিপ্রেক্ষিতে এই গল্পটি বলার চেষ্টা করব। আর হ্যাঁ, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা বাড়াবো না, চলুন আমরা সোজা গল্পে চলে যাই। আমি শামীমা, চিটাগাংয়ে থাকি। আজকের গল্পটা আমার বড় মামির সাথে ঘটে যাওয়া ঘটনা। শুধু বড় মামিই না, বরং আমিও তার সাথে কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আগেই বলে রাখি, পড়ালেখার জন্য আমি ছোট থেকেই নানা নানু ও মামিদের সাথে একসাথে থাকি। সাল ঠিক মনে করতে পারছি না, কোনো কারণে আমরা নতুন বাসা নিলাম। প্রথম দিকে সব ভালো ছিল, কিন্তু হুট করেই বড় মামি আকস্মিক ভয় পেতে শুরু করলেন। প্রথমে ব্যাপারটা কেউ তেমন গুরুত্ব দিল না, তবে যেহেতু আমি ছিলাম মামির একজন কাছের মানুষ, তাই তিনি সবকিছু আমাকে বলতেন। তিনি যে ভয় পাচ্ছেন তাও আমাকে বললেন, এবং এতে আমি মামিকে ভরসা দিলাম ও দোয়া করতে বললাম। এই ছোট্ট শুরুর পর ঘটনাগুলো এভাবেই যাচ্ছিল। আমার নানা ভাই অনেক দায়িত্ববান একজন মানুষ ছিলেন, এবং আমাদের পারিবারিক বিয়ের দায়িত্ব সবসময় উনিই নিতেন। এমন একদিন আমার এক কাজিনের বিয়ের আগের রাতের কাজ শেষ করে নানাভাই কিছু মাংস নিয়ে ঘরে আসেন। তখন রাত আনুমানিক ৩টা। মামির রুমে ফ্রিজ থাকার কারণে নানাভাই বড় মামিকে ডেকে মাংসগুলো রাখতে বলেন। মামি ফ্রিজে মাংস রেখে ঘুমানোর কিছু মুহূর্ত পরেই মনে হলো যেন কেউ একজন মামির গলা চেপে ধরেছে। মামি চোখ খুলে দেখে একটা অবয়ব মামির মাথার উল্টো দিকে হয়ে মামির গলা চেপে ধরে আছে। শুধু দাঁড়িয়ে আছে না, বরং বারবার সে আমার মামির কাছে ৭ গজ কাপড় চাচ্ছে। মামি অনেক দোয়া করতে লাগলেন আত্মরক্ষার্থে, আর তেমন করতে করতে ফজরের আজান দিয়ে দিল, অবয়বটা চলে যায়। পরদিন মামি এই ঘটনা আমাদের সবার সামনে নানাভাইকে বললেন। নানাভাই তখন বললেন, হয়তো আমাদের আপনজন কেউ মারা যাবে তাই দিয়েছে। আমরা তখন বিশ্বাস না করলেও বিশ্বাস করতে বাধ্য হয়েছি যখন জানলাম ঘটনার ২ দিন পর আমার নানা ভাইয়ের বড় বোন মারা যান। ওইদিন সত্যি অনেক ভয় লাগছিল এটা ভেবে যে কিভাবে কি হলো। এরপর থেকে প্রায় সময় মামি কিছু একটা দেখতেন এবং অনুভব করতেন। ঠিক তখন আমিও কিছু অনুভব করা শুরু করলাম। ওই ঘরে নূপুর পরা যেত না, আর আমরা না হাঁটলেও নূপুরের আওয়াজ আসতো। এমনই একদিন দুপুরে আমি আর মামি বসে কথা বলছিলাম। এমন সময় মনে হচ্ছিল যেন মামির রুমের বাথরুমের দরজা ভেতর থেকে কেউ বাড়ি দিচ্ছিল। এতে আমি আর মামি ভয় পেয়ে যাই, কিন্তু আমি সাহস নিয়ে বাথরুমের সামনে গিয়ে দেখি যে বাথরুমের দরজা বাইরে থেকেই আটকানো এবং ভেতরে কেউ নেই। আমি অন্য রুমের বাথরুমে দেখে আসি, কিন্তু কিছুই পাই না। এতে আমি আর মামি মনের ভুল ভেবে আবার কথা বলা শুরু করি। একটু পর বাথরুমের ফ্ল্যাশ এর আওয়াজ হয়, যা সত্যি আমাদের চিন্তার বাহিরে ছিল। মামি প্রায় রাতে ভয় পেতেন, বাজে বাজে স্বপ্ন দেখতেন। আমিও এইদিকে অনেক ভয়ে থাকতাম সবসময়। তাও আমরা ওই ঘরে ৬-৭ বছর ছিলাম, এত কিছুর মাঝেও। পরে অবশ্য ঘর বদলানো হয়, তবে এইদিকে নতুন জায়গায় এসে কয়েক বছর সব ঠিক ছিল, কিন্তু সেই অবয়বটা যেন মামির পিছু একদম ছাড়ছিলই না। এখনো মামি একা ঘুমাতে পারেন না। উনি ঘুমালে মাঝে মাঝে আমরা এসে মামির হাতে পায়ে একটু হাত ছুঁয়ে দিই, যেন তিনি ভয় না পান। আর মামি এখনো ওই ঘরটা মাঝে মাঝে স্বপ্ন দেখেন। তিনি মাঝে মাঝে অদ্ভুত কিছু অনুভব করেন, সাথে আমিও। তবে আগের তুলনায় ভয় কম পাই আমরা, মনে অনেকটা সাহস রাখি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।